আজকে এখানে মায়াপুরে ব্লগ শুট হবে, ব্লগ। সেটাই সেটাই। আপনি কিছু বলতে চান? না এখানে তো আমার মনে হচ্ছে করোনার অস্তিত্ব নেই। হ্যাঁ, আর করোনা বলে আদৌ একটু দূরে, ফ্রেমের থেকে একটু দূরে। করোনা বলে যে কিছু আছে সেটাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ। তো দেখা যাক সামনে আর কি দেখতে পাই আমরা। আচ্ছা, আমরা সামনে এখন যাচ্ছি, সামনে লোক বেরিয়ে যাচ্ছে। আমি ক্যামেরাম্যান সায়নের সঙ্গে আপনার লাইভ রিপোর্টিং দিচ্ছি। আমার মনে হচ্ছে যেটা যে এখানে করোনা যুদ্ধের পর যে জয়লাভের পর যে মানুষের যে একটা আনন্দ, যে উল্লাস, সেই উল্লাস নিয়ে সবাই এসছে আর এখানে সবাই আনন্দ করছে। দেখা যাক সামনে আরো কি দেখা যায়। আচ্ছা, সামনে আরো ভিড় দেখতে পাচ্ছি আমরা, জনবসতি সব চলছে। জনবসতি সামনে দেখতে পাচ্ছি যে প্রসাদের জন্য লাইন দিয়েছে, কেউ বসে আছে। মানে সবই চলছে আপনার মতে, তাই তো? সব কিছুই চলছে একসঙ্গে পাঁচমিশালি। তবে সত্যি কথা বলতে এখানে আসলে একটা জিনিস খুব আনন্দ পাই যে এত মানুষকে একসঙ্গে দেখে মনে হয় যে মানুষের ভিতরে সেই ভাইরাস বা এখন যে মহামারীর একটা সংক্রমণের সময়, হ্যাঁ, সেই জিনিসটা এখন নেই। মানে ভয়টা মন থেকে মুছে গেছে, যেটা খুব দরকার ছিল। আচ্ছা সচেতন থাকো ঠিক আছে, কিন্তু ভয়টা বা সংশয়টা যাতে না থাকে, আচ্ছা। সেটাই দেখতে পাই এবং মনে অনেকটা ইন্সপিরেশন পাই এদের দেখে। আহা, বাহ, क्या সোশ্যাল মেসেজ দিয়া হে, বাহ। তো সবাই সেফ থাকো, হ্যাঁ বাইরে থাকো, কিন্তু এটাও ঠিক যে ভয় পেও না বা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করো। হ্যাঁ, একটা মাস্ক পরুন, সবার আগে মাস্ক পরুন, সবার আগে। এই যে এটা হচ্ছে মায়াপুরের মন্দির, এটা এখন ঢোকা যাবে না, হ্যাঁ মন্দিরটা এখন বন্ধ। সম্ভব বন্ধ আছে। হ্যাঁ 4টের সময় খুলবে। এটা হচ্ছে মায়াপুরে এখনো দেরি আছে তৈরি হতে। জলদি জলদি টুরিস্ট এগুলো আছে এখানে সবই। বাহ, করোনা লেগে গিয়েছে সোজা কথা। তা আপনার এখানে এসে কেমন লাগছে? আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এত একটা মহামারী সিচুয়েশনের পর মানুষ যখন বাড়ি থেকে বেরোতে বেরোতে একটা স্বাধীন ভাব, প্রত্যেকের মুখে হাসি এবং প্রত্যেকে নিজেদের মতো আনন্দ করছে, সেটা দেখে আমার মনেও খুব খুশি হচ্ছে যে সবাই এভাবে আবার মুক্তভাবে স্বাধীনভাবে বাইরে বেরোতে পারছে, আনন্দ করতে পারছে। কিন্তু তাই বলে সেফটি ফার্স্ট, এটা আপনাদের সবাই মনে রাখতে হবে। ওই দিক থেকে লাইন আসছে, আরে ভাই ভাই ভাই। আমরা মনে হচ্ছে স্রোতের বিপরীত দিকে হাঁটছি। হ্যাঁ, কারণ বিপরীত দিকে আমরা স্রোতের সবাই আসছে আর আমরা সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো রুটটাকে ঠিক করি, রুট চেঞ্জ করতে হবে তাহলে আগে। এই সাইডে আসি। হ্যাঁ, স্রোতের এই স্রোতের এই মোমো স্টলটা মায়াপুরের অত্যন্ত জনপ্রিয় মোমো স্টল। এখানে যে কোনো ধরনের মোমো আপনি পাবেন এবং টেস্ট করতে পারবেন। আমরা কি অ্যাড দিচ্ছি নাকি? স্পন্সরশিপ দিচ্ছি? স্পন্সরশিপও দিয়ে দিই, ফ্রি স্পন্সরশিপ, পয়সা কে দেবে? ফ্রি স্পন্সরশিপ দিয়ে দিই। কী হয়েছে? আচ্ছা, সে যাই হোক, ওই রুটটাই চল। আর এই দিকে একটা রাস্তা চলে গেছে, এটা সোজা যাবে গঙ্গাতে। তো এখনও এটা পুরোপুরি রাস্তাটা কমপ্লিট হয়নি, আরও কিছু বছর লাগবে। আচ্ছা, তখন আমরা এসে আপনাদের নতুন করে দেখাবো কেন? দেখাবো। হ্যাঁ এমনি কাছে পিঠেই থাকি, বেশি দূরে থাকি না। হ্যাঁ, অন্য এদিক দিয়ে। আর কিছুদিন পরে নতুন বছর আসছে। তো তার আগে আর এটার বিশেষটা একটু বলুন। এটা হচ্ছে একটা থিয়েটারের মতো, এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলোকে
থিয়েটার ওয়াইজ দেখানো হয়, যে বিভিন্ন ফাংশন টাইম ফুল আছে, ডেমো থিয়েটার। শো টাইমটা দেওয়া আছে এখান থেকে, আপনারা যে কোনো সময় এসে ওখান থেকে টিকিট আমি দেখি দেখতে। আচ্ছা, শো টাইম, এটা হচ্ছে শো টাইম। এটা এন্ট্রেন্স গেট, হ্যাঁ, সবাই সামনে অপেক্ষা করছে নেক্সট শো এর জন্য, আর ওখানে টিকিট কাউন্টার। তো আপনারা যে কোনো সময় এসে সেই সবে স্পন্সর দিয়ে দিল, অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন। আর এটা হচ্ছে ফুলের বাগান মায়াপুরে, খুব সুন্দর। মায়াপুরে আসলে সত্যি কথা বলতে আমার পার্সোনালি যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এখানকার যে লোকেশন এবং ভিউজগুলো সত্যি অসাধারণ। যে আমাদের এই নদিয়ার মধ্যে এমন জায়গা আমি খুব কমই দেখেছি যে এত সুন্দর লোকেশন একই জায়গাতে। তো এটা খুবই ইমপ্রেসিভ। আর শান্তর কি মতামত? হ্যাঁ, আমারও সেমই মতামত। আর এটা হচ্ছে এখনো তৈরি হয়নি, এটা হচ্ছে সব থেকে বড় মন্দির হবে। আপনার মূল্যবান জিনিস নিজের দায়িত্ব। কি শৌচাগারে যাবি নাকি? মোবাইল অথবা ক্যামেরা আপনাদের আজকে সব ভিউ দেখাবো, তবে একটা টেনশন। জিনিস মনে হচ্ছে যে বাড়ি থেকে যখন আসলাম তখন অনেক গাইডেন্স প্যারেন্টসদের কাছে পাচ্ছিলাম যে এদিকে যাবে না, ওদিকে যাবে না, মায়াপুরের ভিতরের অংশ যাবে না, কিন্তু এখানে এসে কিন্তু মনে হচ্ছে না যে কোথাও কোনো রেস্ট্রিকশন আছে। কোথায় যাবেন? ওদিক যাবেন? এদিকে চল। চলো। এখানে কোথাও কোনো রেস্ট্রিকশন নেই, একবার যেখানে পাচ্ছে মানুষ সেখানে ঢুকে সেখানেই পড়ছে। ঢুকে পড়ছে। চলো পার্কটা দেখাই, চলো দর্শকদের। এখন আমরা পার্কে এন্টার নিচ্ছি মায়াপুরে। দর্শক আপনারা এখানে সব কিছু হয়তো ভিডিওতে দেখতে দাদা এবার এখানে আমরা সত্যি কথা বলতে আপনারা ভিডিওতে হয়তো সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস অনুভব করতে পারছেন না, যে এখানকার যে এত মিষ্টি একটা হাওয়া যেটা আমরা অনুভব করতে পারছি, কিন্তু এই জিনিসটাই আপনারা। আর এটা হচ্ছে মেন কথা, শৌচাগার। এখানে মানুষ আগে সবার আগের কথা হচ্ছে ওটা শৌচাগার, ওখানে মানুষ যেতে পারবেন ভিজিট করার জন্য ফ্রিতে। হ্যাঁ, দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি অনেকটা জায়গা আছে যেখানে নতুন নতুন ফুলের বাগান তৈরি করার জন্য জায়গা তৈরি করা হয়েছে। আর এখানে বসার স্থান। আর আমরা পিছনে শৌচাগার ফেলে এসেছি, আপনাদেরও যদি শৌচাগারে যেতে ইচ্ছে করে তাহলে নিজ নিজ শৌচাগারে গিয়ে কাজটা করে আসবেন। এখন ফাউন্টেনে ফাউন্টেনটা এখানে যাই প্রথমে। এখন এটা হচ্ছে মায়াপুরের ভিউ ফাউন্টেন, খুব সুন্দর একটা জায়গা। মেন কথা হচ্ছে এখানে কাপলদের দেখা করার জন্য বেস্ট জায়গা। সবচেয়ে বড় কথা হলো আশেপাশে এত কোন দিকে যাবো বুঝতে পারছি না। জায়গাটা বহুত ভালো, সেলফি তুলছে এখানে সবাই। এটার একটু ভিউ নেই কিছুক্ষণ কাছে গা। দাদা এই জলের মধ্যে মাছ আছে, এখানে ফিশিং করতে পারবেন না, এটা দুঃখের কথা। কিন্তু এই জলের ফোয়ারাটা অবশ্যই উপভোগ করতে পারবেন। হ্যাঁ, তো আমরা ফিওরা থেকে বেরিয়ে আসার পর এখন নতুন যাব। আমরা কিছু ফটোশুট করলাম যেটা আপনারা আমাদের স্টোরিতে দেখতে পাবেন। স্টোরিতে দেখতে পাবেন। তো আমাদের ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন এবং ফেসবুকে আপনারা পাশাপাশি আমাদের ফ্রেন্ড হয়ে থাকতে পারেন, অসুবিধা নেই। আমরা আবার স্রোতের বিপরীত দিকে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। এক্সাইটমেন্টটা এতটা যে কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না বুঝতে পারছি না। সো লেটস গো। এখানে হচ্ছে পার্ক, এটা আমার এখানে বসতে পারবেন আরামসে। ওখানে আমি ওই জায়গাটায় আপনি যেখানে দেখতেছেন ওই জায়গাটায় আমি ছবি তুলেছিলাম খুব ছোটোবেলায়, যখন এসেছিলাম প্রথমবার মায়াপুর, ওই গাছটার নিচে।
চলো আর কোথায়? ওদিকে স্রোতের বিপরীত দিকে আসছি, যেদিকে পেছন দিয়ে ঢুকলাম বলো। সত্যি কথা বলতে মায়াপুরে আসলে আশেপাশে এত সুন্দর ভিউজ লোকেশনগুলো দেখতে পাই, প্লাস এত মানুষের কোলাহল, তাতে একটা মনের ভিতরে একটা পজিটিভ ভাইবস আছে। তো আমি মনে করি যে আশেপাশে ঘোরার মতো যদি কোনো বেস্ট জায়গা থাকে তাহলে সেটা মায়াপুর। হ্যাঁ, তোর মতামত কি, তোর অপিনিয়নটা বল। হ্যাঁ একদম একদম অবশ্যই। আমরা তাও কাছাকাছি বাড়ি, কুইটা বলে আমরা জীবনে বাসি না। কিন্তু আপনারা যদি দূরে কোথাও থাকেন তবুও আপনারা একবার চেষ্টা করবেন যে একটা ভেকেশনে ফ্যামিলিকে নিয়ে মায়াপুরে কিছু সময় কাটানো, যে আপনাদের মনে একটা পজিটিভ ভাইব আসবে আমি শিওর। ওটা মন্দির, এই মন্দিরে আমরা প্রবেশ করব, তবে এখানে একটা রেস্ট্রিকশন আছে যে মন্দিরের ভিতরের ভিউজটা দেখতে হলে আপনাকে মন্দিরে আসতে হবে, কারণ ভেতরে মোবাইল ক্যামেরা এসব এন্ট্রি নেই। এন্ট্রি নেই। তো ঘড়িতে বাজে প্রায় 1টা এবং আমাদের কিছু হালকা খিদেও লেগেছে। সো দেখা হচ্ছে একবারে রেস্টুরেন্টে। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে এতটাই ভিড় দেখে আমরা নিজেরাই বেরিয়ে আসলাম, নাহলে হয়তো কিক আউট করে বেরিয়ে দিতে দিত। তা এখন কী করার, আমরা একটা জায়গায় বসে আছি খুব সুন্দর, এখানকার হাওয়াটা এনজয় করছি। সো একটু ফাঁকা হলে আমরা লাঞ্চে দেখা হবে। আপনারা এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন। ভিউ বলতে কিছুই না, শুধু পার্ক আছে আর ফুলের নামে কিছুই নেই। আর এই বাম্বুগুলো আছে, সেটার মধ্যে দোলনাও নাই। এটা তো পয়সা ইনকাম করে দেখতে আবার দোলনা লাগাতে হবে না, কি কম। এদিকে সব রানিং হচ্ছে। তো আমরা অনেক কষ্টের পরে একটা জায়গা ছিলাম এবং আমরা কিছু আইটেম অনেক খিদে। তবে একটা জিনিস ভালো লাগলো না, যে এই শয়তানটা আমাকে বিল পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তুই না আমাকে খা। কষ্টটা রয়ে গেল। দর্শক, আমরা লাঞ্চটা করে নিই। হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন আইটেম আছে। এই অনেক আছে। এটা কি কি আপনি একটু বলুন, একটু বৃত্তান্ত। এখানে আছে পানির মশলা দোসা, হ্যাঁ এখানে আছে ভেজ পাস্তা, হ্যাঁ এখানে দুটো ডিজার্ট হিসেবে সুইট আইটেম আছে, এখানেও দুটো সুইট আইটেম, একটা রোল একটা মিষ্টি টাইপের। আচ্ছা। তো এখানে আসলে আপনারা আরও অনেক আইটেম পাবেন, যেগুলো হয়তো আপনাদের পছন্দ হতে পারে। তো দেখা হচ্ছে লাঞ্চের পর। সো আমরা অনেক হেভি একটা লাঞ্চের পর, আর লাঞ্চ কেমন হলো কী হলো সেটা শুনতে চাইবেন না, কারণ আমাদের অবস্থা কেমন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তো দম বেরিয়ে গেছে। একটা হেভি লাঞ্চের পর আমরা এখন একটু হাঁটছি, হেঁটে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাজাপুর একটা জগন্নাথ মন্দির আছে, আমরা সেখানে যাচ্ছি এবং হোপ সেখানে গিয়ে আমাদের ব্লগে সেখানকার প্লেসগুলো এবং সেখানকার লোকেশনে যা যা আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। না না কাকা, আমরা ইচ্ছা করেই হাঁটছি। না না। তো আমরা এখন চাইলে উঠতে পারবো না, কারণ আমাদের পেটের অবস্থা এতটাই করুণ যেটা আপনাদের বলার মতো না। আমি আপনাদের ফ্রিতে একটা টিপস দিতে চাই, কথাটা মনে রাখলে খুবই ভালো। সেটা হচ্ছে, কখনো লোভে পড়ে খাবেন না, খিদের জন্যে খাবেন সব ঠিক আছে, কিন্তু লোভে পড়ে খেলে আমাদের দুজনের মতো অবস্থা হতে হবে, যেটা হয়েছে আমাদের। তো দেখা হচ্ছে রাজাপুরে, আমরা হাঁটতে থাকি। আর এটা হচ্ছে আমাদের এখন পশু দুটো। আমি ক্যামেরাম্যান সায়নের সঙ্গে আপনারা দেখছেন 27 ঘন্টা দেখার ভিডিওতে। নেক্সট দেখা হচ্ছে রাজাপুরে। ঠিক আছে, টাটা। সো গাইজ, আমরা অনেক লং একটা ওয়াকিংয়ের পর এসেছি রাজাপুরে। তা যদিও অনেকটা হাঁটা হলো, পায়ে ব্যথা করছে, তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে এখানকার যে ভিউজটা সেটা খুবই সুন্দর, একটা শান্ত একটা নিরিবিলি পরিবেশ, নীরব একটা পরিবেশ। তবে মেন মন্দির বন্ধ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো একটা হেভি লাঞ্চের পর আমরা এতটা রাস্তা হেঁটে এসেছি, এখন যদিও ভালো লাগছে অনেকটাই, আর আশেপাশে এত সুন্দর একটা পরিবেশ, মনটা অনেকটা শান্তি লাগছে। সো দেখা যাক ওদিকে কী আছে, আসুন। কিছু বল। আমি কি বললাম, ক্যামেরাম্যান।
এই যে কাঠবিড়ালি উঠে যাচ্ছি, দাঁড়া, আমি একটু দুটো বর্ণনা কাঠবিড়ালি। করি। হ্যাঁ, ওখানে একটা মন্দির আছে যেটা হচ্ছে মহাদেবের মন্দির, এবং বলা হয় এটা খুবই জাগ্রত মন্দির। আর তার পাশে হচ্ছে একটা সমাধি করা আছে গুরুদেবের। আর ওই সাইডটা একটা ছোট লেক, যার পাশে মাতা পার্বতীর আর কি ব্রত বা ওখানে একটা লীলা কাহিনী আছে, সেটা আমরা ওখানে গেলেই দেখতে পারবো এখন। আচ্ছা। শৌচাগার। তুই খুঁজে ওদের তো কত কাঠবিড়ালি, হাই হাই, এই যে ছুটকু কাঠবিড়ালি, মালটাকে তুলি দাঁড়া, আসবে ও পালিয়ে গেলে। কত কাঠবিড়ালি রে, বিশাল। ভবিষ্যতে 5 লাখের DSLR কিনুম ছবির জন্য, দিয়েছিল তুমি? দেখি ভবিষ্যতে, দেরি আছে, সেই জিনিস দেরি আছে। সুন্দর একটা লেক, এখানে দোলনাও আছে, একটু দোলও খাওয়া যাবে। চলো একটু দোল খাই, একটু দোল খাই, বাচ্চা পুলাপন এমনি হয়ে গেছি। শৈশবে ফিরে যাই। শৈশবে কোথায় খাবি? এখানে বস। এখানে শ্যুট হবে, দাঁড়া পয়ানা যায় কে লিয়ে আবার। এই ভেটকি গেছি। আমরা একটু শৈশবে ফিরে যেতে চাই, আমাদের সঙ্গে আপনারা একটু শৈশবে ফিরে আসুন। মাথা পিঠে দাদা, এই ব্লগটা এনজয় করুন আপনারা। আরে বসতেই তো পারছি না, ধরে কেউ। আমি বসাচ্ছি। দে ব্যাগটা দে, ব্যাগটা দে, ব্যাগটা দে, ব্যাগ নিস না। এই ব্যাগটা রেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে। থাকবে তো? হ্যাঁ থাকবে। কে লিয়ে গেলাম জানতাম। নিচে রাখ। হ্যাঁ থাকবে, নিচে রাখ। ও ভাই, বস বন্ধু। বলো। সো আমরা শৈশবে ফিরে এসেছি। আগে পার্কে এরকম প্রতিনিয়তই করতাম, কিন্তু এখন সেই সুযোগটা হয়ে ওঠে না। তবে আজকে এতদিন পর একটা সুযোগ পেয়েছি, সো কেন এই সুযোগটাকে কাজে লাগাবো না? সো উইল এনজয়। তাকায় রে দাদা, আমি কেমনি গার্মেন্ট। তো সামনের দিকে দেখা, ওখানে গাছ লাগিয়েছে, আগে ছিল না। দাদু ভাবতেছি এদিকে একটু দে, আমি কিছু কথা বলবো। গাইজ, এখানে পিকনিক স্পটও হয়। এখানে 1 জানুয়ারি মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারিতে বিভিন্ন পিকনিক করে থাকে। পিকনিক স্পট হিসেবে জায়গাটা অনেকটা পরিচিত, দেখতেই পাচ্ছেন। তো শৈশবের একটু আমেজ নিলাম, ক্যামেরাম্যানও নিচ্ছে। সেই সময় একবার মস্ত হয়েছে। চলো, বহু শৈশবের আনন্দ নিয়ে নিয়েছি। না, টয়লেটটা নেই তো হাতে, স্যানিটাইজার নেওয়াটা মাস্ট। সেখানে কিছু বল। এটা মা পার্বতীর মন্দির, যেই মন্দিরটার কথা আমরা বলছিলাম, অনেক প্রাচীন মন্দির, এবং এই মন্দিরটা বলা হয় খুবই জাগ্রত, কারণ এখানে মা পার্বতী স্বয়ং ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন। এবং আমরা খুব খুশি এবং আনন্দিত যে এই জায়গায় আসতে পেরে। আচ্ছা, এই পুকুরটা একটু, এটা হচ্ছে এই রাজাপুরের একটা লেক। এখানে আগে ওই ছোট নৌকাটা ব্যবহার করে একটু ঘোরা হতো, তবে এখন বন্ধ আছে। রিসেন্টলি অনেক বছর ধরে আমি এখানে যখন এসেছি এর আগের বার, তখনও বন্ধ দেখেছি, তার আগে হয়তো খোলা ছিল। তবে এখনও লেকের সৌন্দর্যটা অনেকটাই রয়েছে। চলো। এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয় ওখানে। এখানে 108টা গুটি আছে, মানে যেই ওই প্লেটগুলো দেখছেন, এখানে 108টা প্লেট আছে। এখানে এসে 108 বার কৃষ্ণ নাম জপ করতে হয়। তা এখানে এসে অনেক দর্শনার্থীরা করে থাকেন। এটা মায়াপুরেও রয়েছে, এখানেও রয়েছে।
এখানে টোটাল 108টা গুটি আছে। 108টা গুটি কমপ্লিট করার পরে ওখানে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে প্রণাম করে ফিরে আসতে হয়। কিন্তু আপাতত আমরা সেটা করতে পারছি না, কারণ এমনি ফেটে হাতে চলে, আরও করতে গেলে তো হয়ে যাবে। আমরা এখন যাব মহাদেবের মন্দিরটার কাছে। এই মন্দিরটাও অনেক জাগ্রত মন্দির। গাইস, সত্যি কথা বলতে এখানটা আসলে আপনারা সবচেয়ে প্রথমে যে জিনিসটা উপলব্ধি করতে পারবেন সেটা হচ্ছে একটা পজিটিভ ভাইব আছে। এখানকার চারপাশের পরিবেশ, লোকেশন সব কিছু মিলিয়ে একটা পজিটিভ ভাইব দেয় মনের ভিতরে। যে কোনো মনের মানুষ এখানে যদি আসে তাহলে অবভিয়াসলি তার ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আপনাদের হ্যাঁ, পারলে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন, মনও ভালো থাকবে, আপনার উপর রাগটাও কম থাকবে। বলবে কি সব বলছে, আসলেই লন্ডা। আচ্ছা, তারপরে এটা দেখি। এটা হচ্ছে মহাদেবের একটা মন্দির। এখানে প্রাচীনকালে মহাদেব তপস্যার জন্য এসেছিলেন, ওখানে সেই গাছটা আছে। এই জায়গাটা খুবই জাগ্রত এবং বলা হয়ে থাকে এখানে যদি কেউ মন থেকে কোনো প্রার্থনা করে তাহলে স্বয়ং মহাদেব তার মনস্কামনা অবশ্যই পূর্ণ করে। আপনি একটু প্রার্থনা করুন, আমিও একটু প্রার্থনা করি। Beautiful place. ওই কই গেলি? ওই তুই কোন দিক যাচ্ছি? দিকে আমি প্রার্থনা করবো নাকি? ক্যামেরাম্যান দেখছি আমি। ধার, আমাকেও ধার। প্রার্থনা করে আসি, হ্যাঁ। মন থেকে প্রার্থনা করবি। একটু দেখাই। এখানে এখন আমরা কিছু প্রদর্শনী দেখব, আসুন আপনারাও দেখবেন। সামনে মন্দিরের শুরুতেই কিছু প্রদর্শনী আছে যেটা আমরা প্রথমে স্কিপ করে গেছি, তবে ভিডিওর মারফত আমরা নিজেরাও দেখতে চাই এবং আপনাদেরও দেখাতে চাই। আসুন আমরা দেখি। এখানে আমি বলছি কি লেখা আছে, আপনারা তাহলে গল্পটা শুনতে পারবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক এক ভক্ত শ্রী জগদীশ গাঙ্গুলি একসময় শারীরিক সক্ষমতা দৃষ্টি শক্তি হারানোর ফলে শ্রী পুরীধামের রথযাত্রা উৎসব দর্শন এবং সেখানে অবস্থানরত শ্রী মহাপ্রভুর সান্নিধ্য লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন। তখন তিনি নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন এবং দেহত্যাগের সংকল্প গ্রহণ করেন।
পরবর্তী দিন সকালে গঙ্গা স্নানকালে একটি বড় কাষ্ঠখণ্ড ভেসে এসে তোমার গাত্র স্পর্শ করবে। তুমি সেই কাষ্ঠখণ্ডটি নিকটবর্তী গ্রামে এক কুষ্ঠরোগী সূত্রধরের কাছে নিয়ে গিয়ে তাকে দিয়ে আমার বিগ্রহ খোদাই করবে। আমার বিগ্রহ প্রতিষ্ঠিত করে নীলাচল ধামে জগন্নাথ পুরীর মতো আমার সেবা পূজা করবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের নির্দেশ মতো গঙ্গা স্নানকালে ভাসমান একটি বড় কাষ্ঠখণ্ড এসে জগদীশ গাঙ্গুলির গাত্র স্পর্শ করলে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। তিনি তখন সেখানে উপস্থিত কয়েকজন গ্রামবাসীর সাহায্যে কাষ্ঠখণ্ডটি স্বপ্নাদিষ্ট জৈনক কুষ্ঠ রোগাক্রান্ত সূত্রধরের কাছে নিয়ে যান এবং তাকে সমস্ত বৃত্তান্ত বলে শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ প্রস্তুত করতে অনুরোধ করেন। সূত্রধর তাকে নিজের রোগাক্রান্ত দুরবস্থার কথা ব্যক্ত করে বিগ্রহ প্রকাশে তার অক্ষমতার কথা জানালো, কিন্তু এটি পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা এবং তার পূরণার্থে তোমার প্রয়াস করার এই বলে জগদীশ গাঙ্গুলি তাকে বোঝালে সে সেই কার্য সম্পাদন করতে রাজি হয়। অতঃপর সূত্রধরটি এই মহৎ কার্য সম্পাদনে ব্রতী হয় এবং কুষ্ঠরোগাক্রান্ত হয়। প্রথমে তার অত্যন্ত কষ্ট হতে থাকে এবং কার্যে বিলম্ব হতে থাকে, কিন্তু বিগ্রহ নির্মাণ কার্য অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সূত্রধরটিও আরোগ্য লাভ করতে থাকে। খোদাই কার্য সমাপ্ত হলে অন্যান্য ভক্তগণ সহ জগদীশ গাঙ্গুলি শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর অপ্রাকৃত মূর্তি প্রতিষ্ঠিত করলেন। দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীর কাছে শ্রী মায়াপুর ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব বর্ণনা করছেন। শ্রী শ্রী শ্রীমদ নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু কর্তৃক জগৎ মাদের উদ্ধার। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ অন্য নহে, এই পরম তত্ত্বকে প্রতিপাদন করার জন্য মহাপ্রভু তার রাধাকৃষ্ণ স্বরূপ তার পরম প্রিয় পার্শ্বদ শ্রী রামানন্দ রায়কে দর্শন দান করেছেন। শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বনভূমির মধ্যে দিয়ে হরিনাম কীর্তন জপ করতে করতে অগ্রসর হচ্ছিলেন, তখন বনস্থ সমস্ত বাঘ, ভালুক, সিংহ, হরিণ, হাতি, সাপ প্রভৃতি জীবজন্তুরা তার সঙ্গে উচ্চস্বরে হরিনাম কীর্তনপূর্বক আনন্দে নৃত্য করেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভগবদ্গীতার পূর্ণ প্রকাশ করে শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র শ্রী চৈতন্যের সম্মিলিত সরভুজ মূর্তিতে অন্তরঙ্গ পার্শ্বদ সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন দান করেছেন। আর এখানে হচ্ছে প্রতিবেশীর বাড়ি থেকে মাখন চুরি করে খাওয়ার জন্য মা যশোদা দামের বেষ্টনীর দ্বারা গোপালের উদরকে বন্ধনপূর্বক শাস্তি প্রদান করছে। আর এখানে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধামে অবস্থানকালে প্রত্যহ গরুস্তম্ভের পাশে দাঁড়িয়ে আকুলভাবে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলদেব ও শ্রীমতী সুভদ্রা দেবীর বিগ্রহ দর্শন করতেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই মন্দিরটা কীভাবে আসলো, এই মন্দিরে বিগ্রহটা কীভাবে আসলো এবং এখানে মহাদেবের মন্দির এবং পার্বতী মাতার মন্দির কীভাবে এসেছিলো সেই সমস্ত লীলা সম্বন্ধে এখানে বলা হয়েছে, যাতে সাধারণ দর্শনার্থীরা এই ব্যাপারে জানতে পারে। সো এখানে লেখা আছে যেহেতু শ্রী গরু স্তম্ভ, আসুন আপনাদের সেই গরু স্তম্ভটা দেখা। মন্দিরটা বন্ধ আছে, সেটা 4টের সময় খুলবে। এখানে সেই গরু স্তম্ভটা দেখতে পাচ্ছেন আপনারা। সো গাইস, আমাদের এই ছিল রাজাপুর পরিক্রমা। তা আমরা রাজাপুর পরিক্রমা করে যা যা দর্শনীয় স্থান আমরা চেষ্টা করেছি সমস্তটাই আপনাদের দেখানোর। তবে যদিও কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে সো ক্ষমা করে দেবেন। পরবর্তীতে আমরা নতুন নতুন কোথাও গেলে আরও ভালোভাবে ব্লগ করার চেষ্টা করবো এবং আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। সো আমরা রাজাপুর পরিভ্রমণের পরে আবার মায়াপুরে যাচ্ছি এবং সেখানে আরও অনেক কিছু দেখার আছে, আপনাদের সেটা আশা করি দেখানোর চেষ্টা করব। সো দেখা হচ্ছে মায়াপুরে। আবার মায়াপুরে আসার পরে সেই প্লেসটা যেটা আপনাদের আগে দেখেছিলাম সেটা আরেকবার দেখাচ্ছি। এখানে অনেক ভিড় হয়ে গেছে আর বিকেল টাইম, বুঝতেই পারছেন সবাই একটা প্লেজার টাইম কাটাচ্ছে। সো আমরা আমাদের মতো যাই। আমাদের গন্তব্যস্থল এখন হচ্ছে থিয়েটারের ওখানে। এখন দেখা যাক কোনো শো টাইম আছে নাকি, যদি থাকে তাহলে অবশ্যই সেটা আমরা দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা একটা জিনিস দেখলে অনেক অবাক হবেন, জানি না দেখতে পাবেন কিনা সঠিকভাবে। এই সাইডে মানুষের কারখানা আর ওই সাইডে গাড়ির কারখানা। দেখো ওই সাইডটা গাড়ির কারখানা।
এখানে দেখা যাচ্ছে না এখানে। জানি না আপনাদের সেভাবে দেখা হচ্ছে কিনা, তবে আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে হুম। যে এক সাইডে মানুষের কারখানা, সো আর এক সাইডে গাড়ির কারখানা, আর মাঝখান দিয়ে আমরা। বড় টপ রিভ। সো গাইজ, আমরা চলে এসেছি মায়াপুর ফুলডম থিয়েটারে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা একটু জলদি করছি, সরি টু সে, কারণ এখানে আমাদের টিকিট কাটা হয়েছে, তার শো টাইমটা এখনই, আমরা একদম ইনস্ট্যান্ট টাইমে এসেছি। সো দেখা হচ্ছে শোয়ের পরে। সো আমরা চলে এসেছি মায়াপুর ফুলডম থিয়েটারে। জানি না এখানে ভিডিও শ্যুট করে এলাও কিনা, তবুও আপনাদের জন্য একটু করলাম, এবং ইন্টারেস্টটা দেখুন আপনারা কেমন। এই যে ওপরটা এখানে থিয়েটার, একটা স্ক্রিন, এখানে সব শ্যুট করা হবে। সো আমরা আর এই রিস্কটা বেশিক্ষণ নেব না। সো দেখা হচ্ছে শোয়ের পরে। এই অগ্নিদল দিতি এবং অদিতির পুত্রগণ গর্ভে ধৃত হবার পূর্বেও আমি সেখানে ছিলাম। সুর এবং অসুরগণ, দেবতা এবং দৈত্যগণ, আলো এবং অন্ধকার যেন একই মুদ্রা এপিঠ ওপিঠ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমার প্রেমময় প্রভুই কেবলমাত্র শাশ্বত এবং অনন্ত। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কি, পূর্বে এই দুই বিরোধী পক্ষই একই উদ্দেশ্য সাধনের জন্য একে অপরকে সহায়তা করেছে। তথাপি অমরত্ব লাভের উদ্দেশ্যে সেই পবিত্র পাত্র কুম্ভ কলস থেকে অমৃত বিন্দু প্রাপ্তির আশায় এই ভ্রাতাগণ তাদের অস্ত্র শস্ত্র ও বিদ্বেষ ভাব স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। যদি আপনি এই এক বিন্দুও পান করেন, তাহলে আপনি অমরত্ব লাভ করবেন, আর মৃত্যুকে কেই বা ধোকা দিতে না চায়। আপনিও কি অমর হতে চান? তাহলে চলুন আমরা সেই সময় ফিরে যাই এবং অমরত্বের অপ্রত্যাশীদের সাথে সংঘটিত সেই আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করি। স্বর্গে দৈত্যরাজ বলি কর্তৃক পরাস্ত হয়ে ইন্দ্র তার সভার অন্যান্য দেবতাগণ সহ সমস্ত শক্তির উৎস শ্রী বিষ্ণুর নিকট আশ্রয় গ্রহণের জন্য গেলেন, যাকে আমি প্রীতিপূর্বক নারায়ণ বলে অভিহিত করি। ইন্দ্র বললেন, আপনি অন্ধকারের ন্যায় এই জড় সৃষ্টির ঊর্ধ্বে, আপনি জড় দৃষ্টির অগোচর। স্থান কালের বিবেচনায় আপনি হয়তো আমাদের সাথেই রয়েছেন, তবু আপনি সর্বত্র পরিব্যাপ্ত। হে মৌন, হে নিষ্প্রিয়, হে আত্মারাম, আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছে। আপনার ইন্দ্রিয় জাগতিক কার্যে যুক্ত হবে। প্রকৃতপক্ষে জড় জগতে আপনার এই লীলা বিলাস ঠিক মুক্ত বায়ুর ন্যায়। আমার প্রভু দেবতাদের স্তুতিতে প্রসন্ন হয়ে সহাস্য বদনে তাদের সম্মুখে আবির্ভূত হলেন। তার অঙ্গজ্যোতি একই সাথে উদিত সহস্র সূর্যের ন্যায় প্রতিভাত হয়েছিল, এবং সেই জ্যোতি দর্শন করে দেবতারা অন্ধের ন্যায় দশাপ্রাপ্ত হয়েছিলেন। তারা আকাশ, দিক, ভূমি, এমনকি স্বয়ং নিজেদেরকেও দেখতে পাচ্ছিলেন না। পরমেশ্বর ভগবান, যিনি তাদের সম্মুখে উপস্থিত হয়েছিলেন, তাকে দর্শনের আর কি কথা।
বিষ্ণু বললেন, অমৃতোৎপাদনে যত্ন ক্রিয়াতম বিলম্বিতম যস্য পিতস্য বৈ জন্তু মৃত্যুগ্রস্ত হম্র ভবে। এখনই তোমরা অমৃত প্রাপ্তির চেষ্টা করো, যা পান করলে মৃত্যু পথগামী জীব অমর হয়। গভীর মনোযোগ সহকারে আমার বাক্য শ্রবণ করো, কারণ আমি যা বলছি তার ফলে তোমাদের সৌভাগ্য লাভ হবে। দৈত্য এবং দানবদের সঙ্গে সন্ধি স্থাপন করো। এখনই তোমরা অমৃত প্রাপ্তির চেষ্টা করো, যা পান করে তোমরা অমর হতে পারো। মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং সর্পের রাজা বাসুকীকে মন্থন রজ্জু করে তোমরা একাগ্র চিত্তে ক্ষীর সমুদ্র মন্থন করো। আমার প্রভু এবং তার বাহন গরুড়ের সাহায্যে সেই বিশাল পর্বত উত্তোলিত হয় এবং বিশাল সমুদ্রে স্থাপিত হয়। যখন অমৃত উৎপাদনের জন্য প্রয়াস শুরু হল, মন্থনদণ্ড হিসেবে ব্যবহৃত পর্বতটি সমুদ্র তলে নিমজ্জিত হতে থাকে, যদিও বলিষ্ঠ দেবতা এবং দানবগণ সেটি ধরে রেখেছিল। সেই পরিস্থিতিতে অপার শক্তিশালী সত্য সংকল্প ভগবান পূর্ণ রূপ ধারণ করে 1,00,000 যোজন বিস্তৃত একটি বিশাল দ্বীপের মতো বিস্তৃত হয়ে জলে প্রবেশ করলেন এবং সেই বিশাল মন্দার পর্বতকে উত্তোলন করে পৃষ্ঠে ধারণ করলেন। হঠাৎ সমুদ্র থেকে অতি ভীষণ হলাহল নামক বিষ উত্থিত হল, যা মহাবেগে উপরে এবং নিচে সর্বদিকে ছড়িয়ে পড়ল। অত্যন্ত ভয়ভীত হয়ে সমস্ত দেবতারা সদাশিবের শরণাপন্ন হলেন। শিবের কণ্ঠ হলাহল বিষের প্রভাবে নীল বর্ণ ধারণ করল। তারপর থেকে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হলেন। দেবতা এবং দানবেরা শিবের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে পুনরায় উদ্যমী হয়ে তাদের মন্থন কার্য শুরু করলেন। তাদের প্রয়াসের ফলে সমুদ্র থেকে বহু চমৎকার ধন সম্পদ উত্থিত হল, যেমন বিখ্যাত কৌস্তব মণি, পদ্মরাগ মণি এবং পারিজাত বৃক্ষ, যা সকলের বাসনা পূর্ণ করে। এই মন্থনের ফলে রহস্যময় প্রাণীরা উত্থিত হয়, যেমন শিরোগী গাভী, উচ্চৈশ্রবা নামক অশ্ব, হস্তিরাজ ঐরাবত। সুন্দর জীব যেমন বরুণ এবং অপ্সরাগণ আবির্ভূত হয়েছিল। তবে সবচেয়ে অপূর্ব যে সম্পদটি আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন সমস্ত সম্পদের উৎস, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী শ্রী লক্ষ্মী দেবী। মর্মর পর্বতকে আলোকিত করতে সক্ষম এমন উজ্জ্বল আলোককেও হার মানিয়ে তিনি বিদ্যুতের ন্যায় পৃষ্ঠ হতে আবির্ভূত হলেন। তার উজ্জ্বল সৌন্দর্য, তার দৈহিক গঠন, তার যৌবন, তার বর্ণ এবং তার মহিমায় আকর্ষিত হয়ে দেবতা, অসুর ও মনুষ্য সকলেই তাঁকে কামনা করছিলেন। লক্ষ্মী বললেন, হে মুকুন্দ, আপনি সকল দিব্য গুণাবলী এবং যোগ শক্তির অধিকারী।
আপনি ব্যতীত অন্য কাউকে আমি আমার ঈশ্বর জ্ঞান করি না। কৃপাপূর্বক আপনার নিকটে আমাকে একটি স্থান প্রদান করুন, যেন আমি নিরন্তর আপনার পাদপদ্মের সেবা করতে পারি। এই উপায় নারায়ণ মা লক্ষ্মীকে তার অন্তরঙ্গা শক্তি রূপে গ্রহণ করলেন। শ্রী ব্রহ্মা ও শিবজি সহ সেখানে উপস্থিত সকলে এই পবিত্র মিলনকে মহানন্দের সাথে উদযাপন করলেন। যখন কশ্যপ মুনির পুত্রেরা ক্ষীর সমুদ্রের মন্থন কার্য পুনরায় শুরু করলেন, একজন অপূর্ব পুরুষ আবির্ভূত হলেন। তিনি ছিলেন তারুণ্যপূর্ণ ও পুষ্পমাল্যে শোভিত। তাঁর সম্পূর্ণ দেহ বিবিধ অলঙ্কারে ভূষিত ছিল। শ্রী ধনন্তরী অমৃত ধারণকারী কুম্ভটি বহন করছিলেন। অসুরগণ চিরজীবন লাভের উদ্বিগ্নতায় তৎক্ষণাৎ পাত্রটি বলপূর্বক ছিনিয়ে নিল। অতিরিক্ত কলহ এড়ানোর জন্য শ্রী বিষ্ণু, যিনি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিকে নিবারণ করতে পারেন, মোহিনী মূর্তি নামক এক অত্যন্ত সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন। মোহিনী অসুরদেরকে অতিক্রম করে দূরবর্তী কোণে, যেখানে দেবতাগণ উপবেশন করেছিলেন, সেদিকে অগ্রসর হলেন। অসুর রাহু মোহিনীর প্রতি সন্দেহ প্রবণ হয়ে উঠল। দেবতার ছদ্মবেশ ধারণ করে সে তাঁদের সাথে উপবেশন করল এবং অমৃত পান করল। মোহিনী, যিনি স্বয়ং ভগবান হরি, তৎক্ষণাৎ তাঁর সুদর্শন চক্রকে আহ্বান করলেন। রাহুর মুন্ডু যখন তার দেহ হতে বিচ্ছিন্ন হল, সেটি অমরত্ব লাভ করল এবং অন্যান্য গ্রহগুলির সাথে অন্তরিক্ষে যুক্ত হল। যেহেতু রাহু চন্দ্র ও সূর্যের চিরশত্রু, সে সর্বদা পূর্ণিমা ও অমাবস্যায় তাদেরকে আক্রমণ করতে সচেষ্ট হয়, যার কারণে গ্রহণ হয়। ভগবান সকলের সম্মুখে তাঁর প্রকৃত রূপে ফিরে এলেন। সেই সমাবেশে উপস্থিত সকলেই বিভ্রান্ত হয়েছিল যখন তারা এতক্ষণ যাকে মোহিনী জ্ঞান করছিল, তিনি গরুড়ের মাধ্যমে তাঁর দিব্য ধামে প্রত্যাগমন করলেন। ভাই আবার মনে হচ্ছে ঘুরছি। মনে হচ্ছে ঘুরছি। অমৃত। অমর হওয়ার চাবি। অমৃতকে পান করলে সে অমর হয়ে যায়। অমৃতকে পান করলে এখন সে অমর হয়ে যায়। আপনারা সকলে যেহেতু কুম্ভ মেলার অপূর্ব লীলা শ্রবণ করলেন, স্মরণ রাখুন যে ভগবান নারায়ণ সব সময় তাঁর বিশ্বস্ত সেবকদেরকে রক্ষা করেন এবং তাঁকে যারা হিংসা করে, কোনো প্রতারণাই তাদেরকে দিব্য জীবনের আশীর্বাদ দান করতে পারে না। তাকে কেবল আমাদের প্রেম ও ভক্তির দ্বারাই সন্তুষ্ট করা যায়। একটা হাড় দিয়ে বাঁশি বাজাচ্ছে হাড়, কিন্তু ওটা পাইপ না, কিন্তু হাড় বস্তি যাকে বলে পাইপ না, কিন্তু হাড়ই তো মনে হয়। এই ব্রহ্মাণ্ডে আমার ভ্রমণ চালিয়ে যাওয়ার সময় হয়েছে। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে গোলক বৃন্দাবনে। আমার পরমেশ্বরের
চিন্ময় ধামে তার সাক্ষাৎ লাভ করা। আপনারা কি আমার সঙ্গে সেখানে যেতে আগ্রহী? তাহলে কেবল এই মন্ত্রটি আমার সঙ্গে জপ করুন এবং এর যোগ শক্তি আপনাকে অতি শীঘ্রই সেখানে নিয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ডাইনোসরের বই তুলবে না, পরেই মানুষ মরে যাবে। আয়নক্সে গিয়ে দেখতে হবে। মশাও আছে। বলছিলাম মোটর সাইকেল। সো আমরা দেখলাম ফুলধন থিয়েটারে একটা শো, আর সত্যি কথা বলতে এই শোটা ছিল জাস্ট ফ্যাবুলাস, আউটস্ট্যান্ডিং। এবং আমরা রিস্ক নিয়ে, যদিও জানি না ভেতরে শ্যুট করা যায় কিনা, আমার যদিও মনে হয়েছিল শ্যুট করা যায় না, তবুও আপনাদের মানে সুবিধার জন্য আমরা চুরি করে, যেটাকে বলা হয়, শ্যুট করেছি। এবং হোপ আপনারা অনেক এনজয় করবেন। তবে ভিডিওতে যে জিনিসটা আপনারা এনজয় করতে পারবেন না, যেটা 3D এক্সপিরিয়েন্স, সেটার জন্য আপনাকে অবশ্যই এই ফুলধন থিয়েটারে আসতে হবে। তো নেক্সট টাইম অবশ্যই আসবেন। ততক্ষণ দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে ভগবানকে দর্শন করার পরে আমরা অন্ন প্রসাদ খেতে যাবো। তো টিল দেন, বাই। এখন সামনে যে শৌচাগারটা যাচ্ছি ওখানেই এখন দর্শন করা বাকি ছিল, ওটাও দর্শন করতে যাচ্ছি। এখন শৌচাগার করে তারপর দেখা হচ্ছে। আমরা দুপুরে লাঞ্চের পর সন্ধ্যার আগে একটু একটা ছোট্ট স্ন্যাক্স মিল খাচ্ছি, দেখে নিতে পাচ্ছি। এটা হচ্ছে চিজ মোমো, দেখি টেস্ট করে দেখি কেমন। আচ্ছা, এটা হচ্ছে মোমো স্টার, বিশাল বড় ফেমাস। খেয়ে দেখুন, একটু খেয়ে দেখুন। हरी चटनी খেয়ে দেখুন। আরে খেয়ে দেখ না यार। পিৎজা মোমো না। সো গাইজ, আমাদের ভিডিওর আজকেই শেষ। এখন বাজে সন্ধ্যে 7টা এবং আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমি পার্সোনালি অপিনিয়ন এটাই বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ছুটিতে কিছু সময় ফ্যামিলির সঙ্গে মায়াপুরে অবশ্যই আসবেন। সো বাই, সবাই ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ।